সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, মঙ্গলবারের মধ্যে যদি তেহরান কোনো সমঝোতায় না আসে এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে না দেয়, তাহলে রাজধানী তেহরানে নরক নামিয়ে আনা হবে। একই সঙ্গে তিনি গভীর ইরানের ভেতর থেকে আহত এক মার্কিন বিমান সেনাকে উদ্ধারকারী মার্কিন বিশেষ বাহিনীর অভিযানের প্রশংসা করেন। গত 5 সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়ে যাচ্ছে। ওয়াশিংটন ও তেল আবিবের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভান্ডার এবং আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন তাদের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেছে। অন্যদিকে ইরান কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, যে পথ দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল ও গ্যাস পরিবাহিত হয়। পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি ও জ্বালানি অবকাঠামোতেও হামলা জোরদার করেছে তেহরান। সোমবার সকালে তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং শহরের দক্ষিণে একটি আবাসিক ভবনে মার্কিন ইসরায়েলি হামলায় অন্তত 13 জন নিহত হয়েছে বলে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প আরও বলেন, মঙ্গলবার হবে ইরানে বিদ্যুৎ কেন্দ্র ও সেতু ধ্বংসের দিন, যা ইরানের জ্বালানি ও পরিবহন অবকাঠামোর বিরুদ্ধে আরও হামলার সরাসরি ইঙ্গিত। তবে একই সময়ে তিনি ফক্স নিউজকে জানান, ইরান আলোচনা করছে এবং খুব দ্রুত একটি সমঝোতা সম্ভব হতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইরান এবং আঞ্চলিক মধ্যস্থতাকারীরা 45 দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছে, যা পরবর্তীতে স্থায়ী সমাধানের পথ খুলতে পারে। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবফ ট্রাম্পের হুমকিকে বেপরোয়া বলে আখ্যা দিয়ে অভিযোগ করেন, তিনি নেতানিয়াহুর প্রভাবে পুরো অঞ্চলকে বিপজ্জনক সংঘাতে ঠেলে দিচ্ছেন। সামরিক উত্তেজনার মধ্যেই ইরান কুয়েত, বাহরাইন ও আরব আমিরাতের পেট্রোকেমিক্যাল স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। কুয়েতের রাষ্ট্রীয় তেল কোম্পানির স্থাপনায় অগ্নিকাণ্ড ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। একই সময়ে দুবাইয়ের জেবেল আলী পোর্টে একটি ইসরায়েল সংযুক্ত জাহাজেও হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড। ট্রাম্প জানান, শুক্রবার ভূপাতিত একটি F-15 যুদ্ধবিমানের আহত অস্ত্র কর্মকর্তা গভীর রাতে এক ঝুঁকিপূর্ণ কমান্ডো অভিযানে উদ্ধার করা হয়েছে। প্রায় 100 মার্কিন বিশেষ বাহিনী দক্ষিণ তেহরানের দুর্গম পাহাড়ি এলাকায় প্রবেশ করে তাকে উদ্ধার করে। অভিযানে ব্যবহৃত হয় 2টি MC-130 পরিবহন বিমান। যান্ত্রিক ত্রুটিতে অচল হয়ে পড়লে সেগুলো সহ 4টি হেলিকপ্টার মার্কিন বাহিনী নিজেই ধ্বংস করে ফেলে, যাতে সংবেদনশীল প্রযুক্তি ইরানের হাতে না যায়। ইরান দাবি করেছে, এই অভিযানে কয়েকটি মার্কিন বিমান ধ্বংস হয়েছে। ফেব্রুয়ারির শেষ থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত হাজারো মানুষ নিহত হয়েছে, যার বেশিরভাগই ইরান ও লেবাননে। জ্বালানি স্থাপনায় মার্কিন হুমকিকে যুদ্ধাপরাধ বলে নিন্দা জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার হুমকিকে সরাসরি যুদ্ধাপরাধের স্বীকারোক্তি হিসেবে আখ্যা দিয়েছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। আরাকচি বলেন, গত 37 দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের শিল্প কারখানা, উৎপাদন অবকাঠামো, হাসপাতাল, স্কুল, আবাসিক এলাকা এবং পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। তার মতে, এসব হামলা শুধু সামরিক আগ্রাসন নয়, বরং বেসামরিক জনগণের বিরুদ্ধে সুস্পষ্ট অপরাধ। তিনি বিশেষভাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রতি আহ্বান জানান, যাতে তারা এই ঘটনাগুলোর নিন্দা জানিয়ে দায়ীদের জবাবদিহির আওতায় আনে। ইরানের জ্বালানি স্থাপনায় হামলার সম্ভাব্য মার্কিন হুমকির প্রসঙ্গে আরাকচি বলেন, কোনো দেশের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার ঘোষণা আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী এবং এটি যুদ্ধাপরাধের স্পষ্ট ইঙ্গিত। তিনি আরও অভিযোগ করেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে যুক্তরাষ্ট্র রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছে, যা রোধে প্রভাবশালী দেশগুলোর দায়িত্বশীল ভূমিকা দরকার। অন্যদিকে ল্যাভরভ জানান, রাশিয়া শুরু থেকেই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের বিরোধিতা করে আসছে। তিনি বেসামরিক স্থাপনায় হামলা বন্ধের উপর জোর দেন এবং বিশেষভাবে বুশেহর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। চলমান উত্তেজনার মধ্যে ইরানও পাল্টা প্রতিক্রিয়ায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আঞ্চলিক মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হানছে, ফলে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়ছে।
পাইলট উদ্ধার অভিযান নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের হলিউড শৈলীর বর্ণনায় অস্পষ্টতা। যুক্তরাষ্ট্রের ভূপাতিত যুদ্ধবিমানের ক্রু সদস্যদের উদ্ধারের যে বিবরণ মার্কিন পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছে তা শুরু থেকেই নানা প্রশ্নের জন্ম দিচ্ছে এবং অনেকের কাছে এটি কিছুটা হলিউড ধর্মী বর্ণনার মতো মনে হচ্ছে। কারণ শত্রু রাষ্ট্রের গভীরে প্রবেশ করে দীর্ঘ সময় ধরে একটি জটিল উদ্ধার অভিযান পরিচালনা, ট্র্যাকার ব্যবহার করে পাইলটকে খুঁজে বের করা, মাঝপথে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেওয়া, তারপর আবার বিকল্প উদ্ধার ব্যবস্থা চালু করা, এসব মিলিয়ে ঘটনাটি স্বাভাবিক সামরিক অভিযানের তুলনায় অনেক বেশি নাটকীয় বলে মনে হচ্ছে। এমন একটি অভিযানের ক্ষেত্রে সাধারণত বিস্তারিত তথ্য, সময়রেখা, উপগ্রহ চিত্র বা নির্ভরযোগ্য নথি প্রকাশ করা হয়, কিন্তু এখন পর্যন্ত সে ধরনের পরিষ্কার প্রমাণ সামনে আসেনি। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মার্কিন গণমাধ্যমে দ্বিতীয় পাইলটের শারীরিক অবস্থা নিয়ে পরস্পর বিরোধী তথ্য উঠে এসেছে। কোথাও বলা হচ্ছে তিনি গুরুতর আহত এবং তার বেঁচে থাকার সম্ভাবনা কম, আবার একই সঙ্গে দাবি করা হচ্ছে উদ্ধার অভিযান সফল হয়েছে। এই দ্বৈত বক্তব্য স্বাভাবিকভাবেই সন্দেহ বাড়ায়। প্রথম যে পাইলটকে উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে তার সম্পর্কেও এখনও সুস্পষ্ট ছবি, ভিডিও বা নির্ভরযোগ্য দলিল প্রকাশ করা হয়নি, ফলে তার প্রকৃত অবস্থা নিয়েও প্রশ্ন রয়ে গেছে। দ্বিতীয় পাইলটের ক্ষেত্রেও একই প্রশ্ন উঠছে। যদি উদ্ধার সম্পূর্ণ সফল হয়ে থাকে তবে একই সঙ্গে তার মৃত্যু ঝুঁকির আলোচনা কেন সামনে আসছে? এতে ধারণা তৈরি হচ্ছে যে ভবিষ্যতে সরকারি বিবরণ পরিবর্তন করে বলা হতে পারে উদ্ধার প্রচেষ্টা চালানো হলেও পাইলট বাঁচেননি। অন্যদিকে ইরানের সরকারি অবস্থান হলো পুরো মার্কিন অভিযান ব্যর্থ হয়েছে। এমনকি মার্কিন বর্ণনাকেও যদি ধরা হয় তবুও একটি বিশেষ অভিযান হেলিকপ্টারের ইরানের ভেতরে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেওয়া নিজেই একটি বড় প্রশ্ন, কারণ এটি সরাসরি সহায়তা, রসদ ও অপারেশনাল প্রস্তুতির দুর্বলতার ইঙ্গিত দেয়। বিশেষত যখন আবহাওয়া অনুকূল ছিল এবং যুক্তরাষ্ট্র নিজেই দাবি করেছে যে ইরানের আকাশ প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়েছে, তখন এই ধরনের যান্ত্রিক ব্যর্থতা আরও বেশি গুরুত্ব পায়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে অপারেশন ট্রু প্রমিস 4-এর 97তম ধাপে তাদের নৌবাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে পশ্চিম এশিয়া জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় সমন্বিত বড় আকারের হামলা চালিয়েছে। IRGCর বিবৃতিতে দাবি করা হয়, কুয়েতের মোহাম্মদ আল আহমাদ নেভাল বেইজের নিকটবর্তী একটি গোপন মার্কিন কমান্ড সেন্টারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও লয়টারিং ড্রোনের মাধ্যমে নির্ভুল আঘাত হানা হয়েছে এবং এতে স্থাপনাটি ধ্বংস হয়। হামলার পর বহু অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায় বলে উল্লেখ করে তারা ভারী হতাহতের ইঙ্গিত দেয়। একই অভিযানে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী পোর্ট বন্দরের চ্যানেলে অবস্থানরত ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ কিং দাও স্টারে কাদের নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করা হয়, যাতে জাহাজটিতে আগুন ধরে যায়। IRGC আরও জানায়, হরমুজ প্রণালীতে তারা স্মার্ট কন্ট্রোল প্রতিষ্ঠা করেছে এবং অনুমোদনবিহীন চলাচলের কারণে কয়েকটি জাহাজকে প্রবেশ বা প্রস্থান থেকে বিরত রেখে পূর্ব ও পশ্চিম প্রান্তে নির্ধারিত নোঙর এলাকায় পাঠানো হয়েছে। একই সঙ্গে উপসাগর ও ওমান সাগরে চলাচলকারী তেলবাহী জাহাজ ও বাণিজ্যিক নৌযানকে নির্ধারিত সামুদ্রিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। আগের হামলায় আমিরাতে একটি মার্কিন কমান্ড সেন্টারে 25 জন হতাহত হয়েছে বলেও দাবি করেছে IRGC। এছাড়া কুয়েতের বুবিয়ান দ্বীপে হিমার্স ব্যাটারি, বাহরাইনে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা, আমিরাতে মার্কিন সামরিক উপস্থিতি এবং ওরাকল কর্পোরেশন সংশ্লিষ্ট স্থাপনাও লক্ষ্যবস্তু ছিল বলে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ ডিফেন্স 2027 অর্থবছরের বাজেট প্রস্তাবে মোট 85টি লকহিড মার্টিন F-35 লাইটনিং II যুদ্ধবিমান কেনার জন্য অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে, যার মধ্যে US এয়ারফোর্সের জন্য নির্ধারণ করা হয়েছে 38টি F-35A। এই প্রস্তাবটি ডোনাল্ড ট্রাম্পের $1.5 ট্রিলিয়ন প্রতিরক্ষা পরিকল্পনার অংশ, যার লক্ষ্য যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ও প্রস্তুতি জোরদার করা। বাজেটে বিমান বাহিনীর জন্য $30.6 বিলিয়ন বিমান ক্রয় খাতে বরাদ্দ রাখা হলেও প্রধান বিমান কর্মসূচিগুলোর বিস্তারিত ব্যয় কাঠামো প্রকাশ করা হয়নি। বাজেট বিশ্লেষকদের মতে গত অর্থবছরের তুলনায় 14টি বেশি F-35 অন্তর্ভুক্ত হলেও এই সংখ্যা বিমান বাহিনীর দীর্ঘদিনের যুদ্ধবিমান সংকট কাটাতে
মেটাতে যথেষ্ট নয়। ডেভিড এ ডেপচুলা বলেন, ৩৮টি যুদ্ধবিমান বরাদ্দ একটি মিশ্র বার্তা, কারণ এটি উৎপাদন লাইন সচল রাখলেও বিমান বাহিনীর প্রকৃত ঘাটতি পূরণে কার্যকর নয়। তার ভাষায়, বর্তমানে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ইতিহাসের সবচেয়ে পুরনো ও সবচেয়ে ছোট ফাইটার বহর পরিচালনা করছে। ফলে এই হারকে তিনি গুরুতর পুনর্গঠন হিসেবে দেখেন না। তিনি আরও বলেন, বিমান বাহিনী একদিকে পুরনো যুদ্ধবিমান অবসর দিচ্ছে, অন্যদিকে নতুন বিমান পর্যাপ্ত হারে যুক্ত করতে পারছে না। একই সঙ্গে বাজেটে B-21 রাইডার, LGM-35A সেন্টিনেল এবং নতুন F-47 কর্মসূচির জন্য বড় অঙ্কের অর্থের প্রয়োজন পড়েছে, যা F-35 সংগ্রহ সীমিত করেছে। এছাড়া নৌ সক্ষমতা বৃদ্ধিতে $65.8 বিলিয়ন জাহাজ নির্মাণে বরাদ্দ রাখা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলে সামুদ্রিক শক্তির ওপর বাড়তি গুরুত্বের ইঙ্গিত দিচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।